শিক্ষায় দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী। শিক্ষার মান নিয়ে সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান। হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরী সরানোর আলটিমেটামের শেষ দিন আজ, এখনও স্থানান্তর হয়নি অর্ধেকের বেশি কারখানা। কাল থেকে শুরু হচ্ছে 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 21 বছরও বাড়েনি বিশ্বমানের প্রতিষ্ঠানের সংখ্যা। স্টল বরাদ্দের মানদণ্ড নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। কাগজে কলমে 1500 থাকলেও রাস্তায় নেই বিআরটিসির 500 গাড়িও। ভেস্তে যেতে বসেছে সরকারের গণপরিবহন সংকট কাটানোর উদ্যোগ। এবং নতুন বছর উপলক্ষে জমজমাট ফুলের বাজার। 600 কোটি টাকার বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে ফুল ব্যবসা। চাহিদা বেড়েছে নববর্ষের অন্যান্য অনুষঙ্গেরও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছে আমি সানবীর রূপল। আজ শেষ হচ্ছে হাজারীবাগের চামড়া শিল্পনগরী সাভারে স্থানান্তরের সরকারের দেয়া আলটিমেটামের সময়সীমা। তবে এখনও অর্ধেকের বেশি কারখানা হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হয়নি। ট্যানারি শিল্প মালিকরা বলছেন 154টি শিল্প ইউনিটের মধ্যে 50 থেকে 55টি সাভারে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত শুরু করতে পারবে। এদিকে সাভারের শিল্পনগরীর আলোচিত স্থাপনা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের 2 মডিউল চালু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে পুরোপুরি শোধন সম্ভব হচ্ছে না বর্জ্য। অন্যদিকে আজকের পর কোনো কাঁচা চামড়া যেন হাজারীবাগে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছিল সরকার। দর্শক, এই মুহূর্তে ঢাকার হাজারীবাগের চামড়া শিল্পনগরীতে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, আর সাভারের চামড়া শিল্পনগরীতে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শিল্পনগরী স্থানান্তরের বিষয়ে বিস্তারিত জানতে আমরা শুরুতেই চলে যাচ্ছি কামরুল হাসান সবুজের কাছে। কামরুল, রূপল, দাঁড়িয়ে আছি হাজারীবাগে যে ঢাকা ট্যানারি মোড় বলে সেই ট্যানারি মোড়ের পাশে, এবং আজকে কিন্তু যে সরকারের বেঁধে দেওয়ার সময়ের সীমার শেষ দিন, অর্থাৎ আজকে পর্যন্ত এই হাজারীবাগ এলাকায় তাদের যে স্বাভাবিক যে কাঁচা চামড়া থেকে শুরু করে সব ধরনের চামড়াই কিন্তু প্রসেস করতে পারবে এবং চামড়া কিন্তু প্রবেশ করতেও পারবে। কিন্তু আগামীকালকে থেকে কিন্তু সরকারের বেঁধে দেওয়ার সময়ের পার হয়ে যাবে এবং সেই হিসেবে কিন্তু আগামীকাল থেকে কিন্তু এই এলাকায় কাঁচা চামড়া প্রবেশ করবে না, অর্থাৎ ওয়েট ব্লুর কাজ কিন্তু আগামীকালকে থেকে বাদ থাকবে এবং এখন পর্যন্ত সেই নির্দেশনাই আছে। তো এখানের যে প্রস্তুতি ওখানে স্থানান্তর, কারখানা স্থানান্তর নিয়ে, এবং সেই প্রস্তুতির জায়গা থেকে কিন্তু এখানে কাঁচা চামড়া আমরা কিন্তু সকালে যে অনেক বেশি এসেছে তা না, এবং স্বাভাবিকভাবে কিন্তু এখন অনেক ট্রাক কাঁচা চামড়া প্রবেশ করেও না, কারণ এখান থেকে দূর থেকে এসে সরাসরি এখানে কম আসে, পোস্তাতে যায়, সেখান থেকে এখানে আসে। তো আমরা কিন্তু একটা কারখানার ভেতরে ঢুকে যেটা দেখছি এখানে কিন্তু বেশ কিছু কাঁচা চামড়া আছে, যে কাঁচা চামড়ার ওয়েট ব্লুর কাজ হয়তো এখানেই করবেন, স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় এখানে করবেন, সেটা কিন্তু কাল পরশু বা কয়েকদিন পরে হবে। অর্থাৎ কালকে থেকে বেঁধে দেওয়ার সময় শেষ হলেও কিন্তু যে ওয়েট ব্লুর কাজটা কিন্তু যে ভেতরে যে চামড়াগুলো স্টক আছে, যেগুলো আছে, সেগুলো কিন্তু হয়তো আরো কয়েকদিন কিন্তু ওয়েট ব্লুর কাজ চলবে স্বাভাবিকভাবেই, এটা বলা যায়। তো সেই জায়গা থেকে যে সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আজকে কাঁচা চামড়া প্রবেশের শেষ দিন, তো ব্যবসায়ীরা কিন্তু বলছেন, অনেকে বলছেন যে এটা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতির মুখে পড়বেন, আবার অনেকে কিন্তু বলছেন যে সাময়িকভাবে ক্ষতির মুখে পড়লে ওখানে যখন প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে যাবে এবং সেখানে যখন পরিবেশ বান্ধব প্রোডাকশন হবে তখন কিন্তু আবার সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। এবং এখানে কিন্তু আর একটু ক্লিয়ার করা দরকার যে এখানে কিন্তু শুধুমাত্র ওয়েট ব্লুর, অর্থাৎ সবচেয়ে যে দূষণকারী অংশ সেই অংশটাকে কিন্তু এখানে করা হবে না, বাদবাকি যে ক্রাস্ট বা ফিনিশ বা বিভিন্ন পর্যায়ের যে কাজ আছে সেই কাজগুলো কিন্তু হাজারীবাগে যথারীতি চলবে, সেই ব্যাপারে কিন্তু সরকারের কোনো বিধি নিষেধ কিন্তু নাই। তো স্বাভাবিকভাবে এখানে আমরা যে চিত্রটা দেখতে চাচ্ছি যে ড্রামের যে কাজটা, অর্থাৎ ওয়েট ব্লুর যে কাজটা, সেই কাজটা এখানে হচ্ছে না। যদিও এখন আমরা কোনো এই এলাকার ম্যাক্সিমাম কারখানায় কিন্তু বন্ধ দেখতে পাচ্ছি ওয়েট ব্লুর কাজটা, কারণটা কিন্তু সরকারের বেঁধে দেওয়া নিয়ম নীতি বা নিষেধাজ্ঞা না। এই এলাকাতে আজকে বিকেল 3টা পর্যন্ত কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না, তো যার জন্য কিন্তু এখানে কাজ বন্ধ আছে। তো স্বাভাবিকভাবে
কিন্তু তারা কাজ করছে প্রতিদিনের মতোই, অন্যান্য দিনের মতোই করছে এবং তাদের একটা প্রত্যাশা হয়তো সরকার এরপরে আর একটা ডিসিশন নেবেন, কঠোর অবস্থানে যাওয়ার আগেও হয়তো আরেকবার ভাববেন। এই প্রত্যাশার কথা বা এই বিবেচনা করার কথাটাও কিন্তু অনেক ব্যবসায়ীরা বলছেন। তো এখানে কিন্তু যে এই ওয়েট ব্লুর কাজ যদি এই ওয়েট ব্লুর কাজ যদি এখানে বন্ধ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে অন্যান্য যে কেমিক্যালসের কাজ কিন্তু কিছুটা থেকেই যাবে এবং সেখানে যে কারখানা মালিকরা বলছেন যে সাভারে যাওয়ার ক্ষেত্রে সেখানে যেন পরিপূর্ণভাবে পরিবেশ বান্ধব সব ধরনের নির্দেশনা যেন মানা হয়, সেই জায়গা থেকে কিন্তু সেই দাবিটা কিন্তু তারা করছেন। এবং আমরা এই হাজারীবাগ এলাকাতে সকাল থেকে যে চিত্র দেখলাম, সেই চিত্রতে কিন্তু এই পর্যন্তই সর্বশেষ বলা যায়। এখন আমরা চলে যাচ্ছি সাভারে, যেখানে হেমায়েতপুর যে পরিকল্পিত চামড়া শিল্প নগরী গড়ে তোলা হচ্ছে, সেখানে সর্বশেষ খবর জানাতে আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছে। সবুজ, আপনার কথা সূত্র ধরে যদি আমি বলি তাহলে হাজারীবাগ থেকে যে 155টি ট্যানারি সাভারের শিল্পনগরীতে আসার কথা, সাভার চামড়া শিল্পনগরীতে আসার কথা, তার মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি মাত্র 35টি ট্যানারি এখানে এসেছে। যদিও ট্যানার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বলছে এখন পর্যন্ত 56টি ট্যানারি এখানে তাদের কার্যক্রম শুরু করেছে, কিন্তু এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে অধিকাংশ ট্যানারি কিন্তু এখন আমরা তাদের কনস্ট্রাকশন কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এবং হাতে কোনো দুই একটি প্রতিষ্ঠান যাদের আসলে পুরোপুরি কাজ শেষ হয়েছে, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান কিন্তু এখনো তাদের কনস্ট্রাকশন কাজ শেষ করতে পারেনি। তবে এখানে মূলত যেই 56টি কিংবা 35টি দুটি সংখ্যাই, তার মধ্যে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি যে তারা আসলে ওয়েট ব্লুর কাজটি করছেন, যেটা আসলে সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে থাকে। সেই বিষয়টা কি মাথায় রেখে কিন্তু তারা আসলে ওয়েট ব্লুর কাজটা এখানে করার চেষ্টা করছেন। আর একই সঙ্গে যেহেতু পরিবেশ দূষণের বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল, তাই কিন্তু আসলে ধাপ ওয়েট ব্লু তারা ক্লাস্ট এবং ফিনিশিং পরবর্তী দুটো কাজ, সেই কাজ কিন্তু তারা আবার এখান থেকে চলে যাচ্ছেন হাজারীবাগে এবং সেখান থেকে সেই কাজগুলো করছেন। মূল বিষয়টা যে আসলে পরিবেশ দূষণটাকে বন্ধ করার জন্য এখানে ট্যানারিগুলো চলে আসার কথা, এখানে সিইটিপির মাধ্যমে সেই পরিবেশ দূষণ কমাবে, সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে এখানে 4টি মডিউল সিইটিপির নির্মাণ কাজ সম্পন্ন করার কথা থাকলেও এখানে এখন পর্যন্ত 2টি মডিউল সম্পন্ন হয়েছে এবং আরেকটি মডিউল প্রায় শেষ পর্যায়ে রয়েছে কাজের। এবং সেই 4টি মডিউলের মধ্যে এখন পর্যন্ত 2টি মডিউলে পরিবেশ যে তাদের যে দূষিত পদার্থ রয়েছে, অর্থাৎ দূষিত যে পানি রয়েছে, সেই পানিগুলোকে পরিশোধন এখন পর্যন্ত তারা করছেন। বাকি একটি মডিউল অর্থাৎ তৃতীয় মডিউলটির কাজ শেষ হলেও এখন পর্যন্ত সেই মডিউলটি আসলে যে পরিশোধনের কাজটি এখন পর্যন্ত তারা শুরু করতে পারেনি এবং আরেকটি মডিউলের নির্মাণ কাজ এখন পর্যন্ত চলছে। আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এখানে আসলে গ্যাস এবং বিদ্যুৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় আসলে সংযোগের বিষয়, সেখানে কিন্তু ট্যানারি মালিকরা আমাদেরকে বলছেন এখন পর্যন্ত এখান থেকে বিদ্যুৎ সংযোগ তারা পেলেও গ্যাসের সংযোগ তারা এখন পর্যন্ত তারা পাচ্ছেন না, যার ফলে আসলে আপনি জানেন যে চামড়া যে প্রক্রিয়াজাতকরণের 3টি কাজ, ওয়েট ব্লু, ক্লাস্ট এবং ফিনিশিং, ওয়েট ব্লুর কাজটি এখানে তারা করলেও গ্যাসের অভাবে কিন্তু তারা ক্লাস্ট এবং ফিনিশিং এর কাজটি কিন্তু তারা এখন পর্যন্ত সাভারে পরিকল্পিত যে শিল্পনগরী সেখানে কিন্তু তারা করতে পারছেন না। অর্থাৎ সেই দিক থেকে যদি আমি আপনাকে জানাই তাহলে কিন্তু যে 1 তারিখ থেকে অর্থাৎ 31শে ডিসেম্বর আজকের কিন্তু তাদের সময় শেষ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ সাভারের সবগুলো ট্যানারি তাদের ওয়েট ব্লুর কাজ করবে এবং কোনো কাঁচা চামড়া হাজারীবাগে প্রবেশ করবে না, সেই যে নিষেধাজ্ঞা ছিল সেটা কিন্তু আজকের শেষ হচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে সবগুলো ট্যানারির কাঁচা চামড়া প্রক্রিয়াজাত কিন্তু এই সাভারে হওয়ার কথা ছিল, সেটি আসলে এখন পর্যন্ত কতটুকু সম্পন্ন হবে সেটা কিন্তু প্রশ্নের মুখে থেকে যাচ্ছে। তো মোটামুটি এই ছিল সাভারের চামড়া শিল্পনগর থেকে আমার কাছে সর্বশেষ। হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্পনগরে স্থানান্তরের আজ সরকারের দেওয়া সময়সীমা শেষ দিন, যদিও এখনো পর্যন্ত পুরোপুরি চামড়া শিল্পনগরে কিন্তু স্থানান্তরের সেরকম কোনো অবস্থা দেখা যাচ্ছে না। আর সাভার থেকে জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ, এর আগে আমাদের সাথে যোগ দিয়েছিলেন হাজারীবাগ থেকে কামরুল হাসান সবুজ। পরের সংবাদে যাচ্ছি। 22 বছরে পা রেখেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সে অনুপাতে বাড়েনি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সংখ্যা। এদিকে সরাসরি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ কমলেও মেলায় বেড়েছে নিম্নমানের আমদানিকৃত পণ্যের প্রতিষ্ঠানের। এই অবস্থায় স্টল বরাদ্দের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মানদণ্ড নির্ধারণের পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশি বিদেশি ব্যবসায়ীদের মধ্যে একটি প্ল্যাটফর্ম সৃষ্টির লক্ষ্যে 1995 সালে শুরু হয় মাসব্যাপী দেশের সবচেয়ে বড় এই বাণিজ্য মেলা। 2 দশকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে নামে আন্তর্জাতিক হলেও গ্রামীণ মেলার মতো বারোয়ারি পণ্যের সমাহার হওয়ায় জৌলুস হারাচ্ছে এই মেলা। মেলায় অংশগ্রহণকারীদের মতে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডগুলোর উপস্থিতি না থাকায় বিদেশি ক্রেতা দর্শনার্থীদের সমাগম হচ্ছে না। আমরা সবসময় এক্সপেক্ট করি যে এখানে লোকাল ম্যানুফ্যাকচারাররা যারা আছেন তারা
স্টল দিবেন, এখানে বিভিন্ন বাইরের ভিজিটররা আসবেন, তারা দেখবেন এবং এটা আমাদের প্রোডাক্টগুলো এক্সপোর্ট হবে। ছোট ছোট স্টল হচ্ছে যেগুলো বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে এসে এখানে সেল করছে। স্টল বরাদ্দের ক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো যদি মাথায় রাখি যে কারা স্টলগুলো নিচ্ছে, কর্তৃপক্ষ খেয়াল রাখে তাহলে মনে হয় ভালো হবে। আন্তর্জাতিক যে ব্র্যান্ডগুলো আছে আমাদের এখানে পার্টিসিপেট করে, তারা যদি না আসে এখানে, তাহলে আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে আমরা কম্পিট করতে পারছি অন্যদের সাথে ক্রস ম্যাচিং গুলো, সেটা আমরা এখানে অ্যাবসেন্ট। ছোটখাটো জিনিস নিয়ে চলে আসতেছে যেটা আসলে এক্সপোর্ট মার্কেটকে এত বেশি প্রমিনেন্ট করে না। গত বাণিজ্য মেলায় 22টি দেশ অংশ নিলেও এবার অংশ নিচ্ছে 21টি। তবে বাণিজ্য সচিবের যুক্তি, দীর্ঘ সময়ব্যাপী হওয়ায় খরচ সহ নানা বিষয় যুক্ত থাকায় সব দেশ এই মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী হয় না। সাধারণত বাণিজ্য মেলা বা যে কোনো ফেয়ার 7 দিনের ফেয়ার হয়, যেই ফেয়ারগুলোতে বিদেশিরা আসতে আগ্রহী হয়, কিন্তু যখন 1 মাস ধরে কোনো মেলা চলে বিদেশিদের জন্য খুব বেশি আকর্ষণীয় হয় না। এটা যদি 7 দিনের মেলা হতো তাহলে আমরা পৃথিবীর তাবৎ লোকদের জড়ো করতে পারতাম। রোববার মাসব্যাপী 22তম বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মেলায় দেশি বিদেশি মোট 580টি স্টল থাকবে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। শিক্ষাই দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সরকারের আমলে শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। সকালে গণভবনে 2017 শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি নিয়ে সমালোচনা না করে সরকারকে সহযোগিতার মাধ্যমে শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বেশ কিছু শিক্ষার্থীর মধ্যে নতুন বই তুলে দিয়ে 2017 শিক্ষাবর্ষের বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে করব, কিন্তু সেই দারিদ্র্য মুক্তি ঘটবে যদি আমরা এদেশের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি। কারণ শিক্ষাই হচ্ছে দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি, যেটা আমি মনে করি। কাজে সেই দিকে লক্ষ্য রেখে আমরা শিক্ষাকে সবসময় গুরুত্ব দিয়েছি এবং এই শিক্ষার জন্য আমরা বিভিন্ন কাজ করেছি। 2010 সাল থেকে এই 2017 সাল পর্যন্ত আমরা এ পর্যন্ত সর্বমোট 225 কোটি 43 লক্ষ পাঠ্যপুস্তক সমগ্র বাংলাদেশে বিতরণ করেছি। এত বই একসাথে দেওয়া, এটা বোধহয় আমি জানি না আর পৃথিবীর আর কোনো দেশ এই দৃষ্টান্ত দেখাতে পারবে কিনা। এই বছর অর্থাৎ আজকে যে বই দেওয়া আমরা শুরু করলাম, আগামীকাল বই উৎসব হবে। এবছর আমরা যে বই দিচ্ছি 36 কোটি 21 লক্ষ 82 হাজার 245 খানা বই বিনামূল্যে আমরা সেই প্রাথমিক থেকে শুরু করে একদম মাধ্যমিক পর্যন্ত সকলের হাতে পৌঁছে দিচ্ছি। আগামীকাল সারা দেশে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। এ কারণে শিক্ষা অফিস ও বিদ্যালয়গুলো চলছে শেষ সময়ের প্রস্তুতি। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহের প্রিমিয়াম আইডিয়াল স্কুলে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন, আগামীকাল বই উৎসব, সারা দেশের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বই তুলে দেওয়া হবে অনুষ্ঠানের মাধ্যমে এবং দেশের সবকটি বিদ্যালয়েই উৎসবের মাধ্যমে বই তুলে দেওয়া হবে। তারই অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতেও প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা আগামীকাল যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন সেই বইগুলো গোছগাছ করছেন এবং তারা বইগুলো গুছিয়ে ব্যাগে ভরে তৈরি করে রাখছেন, যাতে খুব সহজেই যাতে তারা বইগুলো তুলে দিতে পারেন শিক্ষার্থীদের হাতে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এই স্কুলের বেশ কয়েকদিন যাবতই তারা এই বই উৎসবের প্রস্তুতির কাজ করছেন এবং বইগুলো গুছিয়ে রাখছেন এবং যে শিক্ষক মিলনায়তন রয়েছে এবং বিভিন্ন যে ক্লাসরুম রয়েছে সেই ক্লাসরুমগুলোতে বইগুলো সাজিয়ে রাখছেন এবং সুন্দর একটি ব্যাগের মধ্যে সেই বইগুলো ভরে সাজিয়ে রাখছেন এবং ব্যাগের মধ্যে বিভাগীয় বই বিতরণ উৎসব লেখা রয়েছে। তো আমরা এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছি এবং এই
বিদ্যালয় ছাড়াও আরো বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে ইতিমধ্যেই সবগুলো স্কুলেই তাদের যে প্রয়োজনীয় বরাদ্দ বা চাহিদাকৃত যে বই ছিল সেই বইগুলো পেয়েছেন এবং সেই বইগুলো পেয়ে আগামীকাল উৎসবের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আমি একটু যদি বলে রাখি যে ময়মনসিংহের মাধ্যমিক পর্যায়ে 80,14,486টি বই বিতরণ করা হবে এবং প্রাথমিক পর্যায়ে 44,61,414 কপি বই বিতরণ করা হবে এবং ময়মনসিংহের মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 6,06,000 আর শিক্ষা প্রতিষ্ঠান 991টি এবং প্রাথমিক পর্যায়ে এই জেলায় 8,42,256 জন ছাত্র রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে প্রায় 4,000 শিক্ষার্থী রয়েছে 8,42,256 জন। সব মিলিয়ে ময়মনসিংহ বিভাগে বই উৎসবের সার্বিক প্রস্তুতি চলছে। গত বছর এই প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে বিভাগীয় পর্যায়ের বই উৎসব হয়েছিল। এবছর বই উৎসব বিভাগীয় পর্যায়ের বই উৎসব হবে সরকারি বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে এবং সেখানেও আমরা দেখে এসেছি যে বই উৎসবের সর্বশেষ প্রস্তুতি চলছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে বই উৎসবের প্রস্তুতির এই ছিল ময়মনসিংহের খবর। আগামীকাল বই উৎসব আর নতুন বই তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের মাঝে, আর সেই বই উৎসবের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। এ সময়ের বাণিজ্যে আরও থাকছে 31st নাইটকে ঘিরে জমজমাট পর্যটন শহর কক্সবাজার। 3 দিনের বিচ কার্নিভাল শুরু, বেড়েছে পর্যটকদের আনাগোনা। কাজের গরু কেতাবে আছে গোয়ালে নেই, এই প্রবাদ বাক্যের মতোই অবস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির। কাগজে কলমে সংস্থাটির 1500 গাড়ি নিয়ে চলাচল, এর প্রায় 1/3 গাড়িই রাস্তায় নেই। অচল হয়ে পড়ে আছে দেশের 21টি ডিপোতে। কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে সরকারের কাছে 50 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। আর বিআরটিসির ঢেলে সাজানোর অংশ হিসেবে এবার ভারত থেকে 1100 গাড়ি আনার পরিকল্পনার কথা জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। প্রতিদিন জীবন ও জীবিকার তাগিদে রাজধানীতে ঘর থেকে বের হওয়া লক্ষাধিক মানুষের বড় দুর্ভোগের নাম গণপরিবহন। আর নিত্যই ভোগান্তির শেষ কোথায় জানে না কেউ। গরিবের জন্য তো গাড়ি নাই, গাড়ি তো সব বড় লোকের। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সেদিন তো আমি 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম, বাস পাই নাই। আধা ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা, অনেক সময় গাড়িই পাই না। গণপরিবহনের অভাবে এ যখন রাজধানীবাসীর দুর্ভোগের চিত্র, তখন একই সময় বিআরটিসি ডিপোগুলোতে অচল হয়ে পড়ে আছে শত শত গাড়ি। শুধুমাত্র ব্যবস্থাপনা আর পর্যাপ্ত তহবিলের অভাবে গাড়িগুলো সংস্কার করা হচ্ছে না বলে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ কাটছে না কিছুতেই। প্রাপ্ত তথ্য বলছে মোট 1500 গাড়ি থাকলেও বিআরটিসিতে নষ্ট হয়ে আছে প্রায় 500 গাড়ি। এর মধ্যে রয়েছে 50টি দামি ভলভো বাসও। ফলে সরকারিভাবে গণপরিবহনের সংকট কাটানোর যে উদ্যোগ তা অনেকটাই ভেস্তে যেতে বসেছে। আর নষ্ট হওয়া গাড়িগুলো সচল করার ক্ষেত্রেও প্রয়োজনীয় দক্ষ জনবল কিংবা প্রযুক্তি সুবিধা নেই বিআরটিসির। এই যে দায়ু গাড়িগুলো সমস্ত কিছুই ইলেকট্রনিক্স সিস্টেমের মাধ্যমে অপারেট হয়, অথচ আমাদের কোনো ইলেকট্রনিক্স জানে এরকম কোনো মেকানিক্স নেই। কম্পিউটার দিয়ে এটা রিপেয়ার করা লাগে, তো কম্পিউটার দিয়ে এই ধরনের জিনিস ঠিক করার মতো উপযোগীও কোনো মেকানিক্স নেই। ফলে বিআরটিসি ডিপোতেই পড়ে আছে শত কোটি টাকার গাড়ি। নষ্ট হওয়া এই গাড়িগুলো সচল করতে এর মধ্যে 2টি প্রকল্পের মাধ্যমে সরকারের কাছে প্রায় 52 কোটি টাকা বরাদ্দ চেয়েছে বিআরটিসি। অর্থের অভাবে বিআরটিসি অর্জন করতে পারে না। ভলভো গাড়ির জন্য আমরা একটা ডিপিপি করেছি, এটা 50টা গাড়ি আমরা পূর্ণাঙ্গ মেরামত করব। এই জন্য আমাদের প্রয়োজন হবে 36 কোটি 62 লক্ষ টাকা। আর 191টি গাড়ি নিয়ে আরেকটা ডিপিপি করেছে, সেটা টাকা লাগবে মাত্র 15 কোটি 75 লক্ষ টাকা। এক্ষেত্রে বিআরটিসির বহরে নতুন আরো 1100 গাড়ি যোগ করার ব্যাপারে সরকারের পরিকল্পনার কথা বলছেন যোগাযোগ মন্ত্রী। অনুমোদনের পর আমরা ভলভো বিআরটিসির এই ক্ষতিগ্রস্ত গাড়িগুলো মেরামতের কাজে হাত দেব। ভারত থেকে ডাবল ডেকার এবং এসি সব মিলিয়ে 1100 গাড়ি আমরা আনার জন্য আমাদের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। 2002 সালে সুইডেন থেকে প্রতিটি 1 কোটি 3 লাখ টাকা মূল্যের 50টি ভলভো বাস আনা হলেও গাড়ি মেরামতের জন্য তখন কোনো অতিরিক্ত যন্ত্রাংশ আনা হয়নি। তাই পরবর্তীতে কোনো একটি যন্ত্র নষ্ট হয়ে গেলে সেটি আর মেরামত সম্ভব না হওয়ায় পুরো গাড়িটি অচল হয়ে আছে। এহসান জুয়েল,
সময় সংবাদ, ঢাকা। বর্ষবরণের ঐতিহ্যবাহী শুভেচ্ছা অনুষঙ্গের সাথে দূরত্ব বাড়ছে মানুষের। প্রযুক্তির উন্নয়নে কার্ড, ডায়েরি, ক্যালেন্ডারের জায়গায় স্থান নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তবুও বর্ষবরণের হারানো অনুষঙ্গকেই একে অপরের কাছে আসার মাধ্যম বলে মনে করেন অধিকাংশই। দেখুন মুজাহিদ শুভর রিপোর্টে। এসেছে নতুন বছর, অথচ একসময়ে ক্রেতাদের ভিড়ে সরগরম থাকা কার্ডের দোকানগুলোতে প্রতি বছর কমেছে ভিড়। অফিসিয়াল পর্যায়ে ডায়েরি, ক্যালেন্ডারের প্রচলন থাকলেও ব্যক্তি পর্যায়ে তার মাত্রা কমছে ব্যাপক হারে। তবে এর মাঝেও যাদের দেখা গেল তারা বলছেন ঐতিহ্যের কথা স্মরণ রেখে প্রিয়জনদের জন্য শুভেচ্ছা কার্ড কিনতে এসেছেন তারা। এখানে অনেক সুন্দর সুন্দর কার্ড, সবচেয়ে সুন্দর কার্ডটি আমি আমার বন্ধুকে দিতে চাই। 3টি কার্ড কিনেছি, একটি আমার আব্বুকে, আরেকটি টিচারকে, আর আরেকটি আমার বন্ধুকে দিতে চাই। ডায়েরি কেনার জন্য আপনার দেখতেছি নতুন বছর উপলক্ষে তাদেরকে আমি আপনার ডায়েরিগুলো গিফট করবো। আগে যেমন ভিড় থাকতো ওই তুলনায় ভিড় নাই, অনেক কম, কিন্তু অফিসিয়াল কিছু অর্ডার আছে। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ে তরুণরা ব্যাপকভাবে ঝুঁকেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবুও বর্ষবরণের ক্ষেত্রে প্রিয়জনকে দেয়া হারানো অনুষঙ্গকেই বেশি সুন্দর বলে মত অধিকাংশ তরুণের। বন্ধুদের সাথে হয়তো করতাম যে আমি এতগুলা কার্ড পাইছি, তুই কয়টা কার্ড পাইছিস, এরকম একটা বিষয় ছিল। কিন্তু আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের আবেগগুলো আসলে আস্তে আস্তে অনেকটা মেকি হয়ে যাচ্ছে। পৃথিবী আগে যাচ্ছে, সাথে সাথে আমরাও আগে যাচ্ছি, মানুষের শর্টকাট খুঁজতেছে। এখন আমি দেখা যায় যে ঠিক 12টায় পাঠাতে পারতেছি। কার্ড দেওয়া, একজনকে একটা ছোট ডায়েরি দেওয়া বা কোনো বই গিফট করা, আগের সেই ধরনটাই ভালো। প্রযুক্তির উন্নতি হলেও বর্ষবরণকে কেন্দ্র করে ভালো কিছু আদান প্রদানের দিকে খেয়াল রাখার পরামর্শ এই কবির। তরুণরা তো করবে এগুলো, খুব স্বাভাবিক না? তারুণ্যের একটা উচ্ছ্বাস আসে না? কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখা ভালো। কার্ড এখনো দেয়, নিশ্চয়ই দেয়, পরিবর্তন তো হবেই সময়ের সঙ্গে, টেকনোলজির সঙ্গে। টুইটার, ফেসবুক, বিভিন্ন যে মাধ্যম, স্কাইপে বিভিন্নভাবে কিন্তু যোগাযোগ হচ্ছে। ভার্চুয়াল মাধ্যমে মুহূর্তেই অধিক সংখ্যক মানুষকে শুভেচ্ছা জানানোর সুবিধা থাকলেও তা একে অপরকে হৃদয়ের কাছে টানছে না বলেও মত প্রবীণদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নতুন বছর, নতুন সম্ভাবনা। বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে ওঠা ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশব্যাপী চলছে নানা আয়োজন। পরস্পরকে শুভেচ্ছা জানাতে ফুলের যেন বিকল্প নেই। বিশেষ দিবসে দিন দিন বেড়ে যাওয়া ফুলের চাহিদাও বছরে 600 কোটি টাকার একটি বাণিজ্যিক খাতে পরিণত করেছে ফুলের ব্যবসাকে। নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও নতুন বছর উপলক্ষে জমজমাট ফুলের বাজার। রাজধানীর ফুলের বাজার ঘুরে এসে জানাচ্ছেন শাতিলা শারমিন, আর ক্যামেরায় ছিলেন হাবিবুল্লাহ বাহার উজ্জ্বল। রাত প্রায় শেষ, কুয়াশায় মোড়া নগরের এ রাস্তাটি 8-10টা সাধারণ দিনের চেয়ে একটু বেশি ব্যস্ত। এখানে কারোরই দম ফেলার সময় নেই। ইংরেজি নববর্ষকে সামনে রেখে দেশের প্রায় 22টি জেলার চাষিদের উৎপাদিত ফুল এসে পৌঁছেছে রাজধানীতে। আগারগাঁও, ফার্মগেট আর শাহবাগের 3টি অস্থায়ী বাজারগুলো থেকে রাতেই সেই ফুল নিতে আসেন খুচরা ব্যবসায়ীরা। অল্প পরিসরের মাঝে ভিড় সামলে পাইকারি ব্যবসায়ীরা যেমন বিশেষ দিবস উপলক্ষে দাম হাঁকছেন বেশি, তেমনি এবছর ফুলের পর্যাপ্ত সরবরাহ থাকায় খুচরা ব্যবসায়ীরা যাচাই করে নিতে চাইছেন বাজার দর। সাদা গোলাপ বছরে তাও 1 লাখ টাকা ক্যাশ হয়েছে 2 পাইতে। প্রচুর উৎপাদন, ফুলের কোনো ঘাটতি নাই। যে হারে কাস্টমার আসতেছে তাতে করে ব্যাপক চাহিদাও আছে। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে বড় আয়োজনের জন্য কম দামে পাইকারি বাজার থেকে ফুল কিনতে এসেছেন কেউ কেউ। বাদ পড়েনি পরিবারের ছোট সদস্যটিও। তবে ক্রমবর্ধমান এ খাতের ব্যবসায়ীদের কণ্ঠে ছিল নানা অভিযোগের সুর। আজকে 25 বছর ব্যবসা করি, কিন্তু এরকম খারাপ ব্যবসা হয় নাই। সন্ধ্যার পরে হ্যাপেনিয়ারের জন্য অনেক মার্কেট বন্ধ, চলাফেরা করার জন্য কাস্টমার ভয় পাচ্ছে, দোকানদার ভয় পাচ্ছে। রাজধানীর অস্থায়ী এ বাজারগুলো জুড়ে যে কর্মোদ্দীপনা, তার একটাই কারণ নতুন বছরকে বরণ করে নেবার আয়োজন। কারণ প্রতি বছর বাড়ছে ইংরেজি নববর্ষকে বরণ করে নেবার কারণে ফুলের আয়োজন। আর এই ফুলের চাহিদা থাকায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে ফুলের। এছাড়া বিদেশ থেকে ফুল আমদানির কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজার। সৈকতে আনন্দ উল্লাস আর 3 দিনব্যাপী বিচ কার্নিভালে মাতোয়ারা তারা। বিপুল সংখ্যক পর্যটক আগমনকে কেন্দ্র করে ব্যবসাও ভালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর পর্যটন কর্পোরেশনের পরিচালক বলছেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অভ্যন্তরীণ পর্যটন খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শীতের আমেজ, সেই সাথে সমুদ্র সৈকত আর বছরের শেষ সূর্যাস্তের পাশাপাশি আনন্দ উল্লাস ও উৎসব। প্রকৃতি আর সময়ের এত আয়োজন একসাথে উপভোগের সুযোগ কে হাতছাড়া করতে চায়? তাই তো সবাই ছুটে এসেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। আমাদের এই আনন্দটাকে বাড়িয়ে দিয়েছে কনসার্টগুলো। হ্যাঁ, আমরা খুব মজা পাচ্ছি। পুরাতনের বছরকে যে বিদায় দিচ্ছি, এখানে যে আমাদের অপ্রাপ্তি ছিল, যে সাকসেসটা আমাদের হতে পারেনি, আমরা নতুন বছরে সেটা কামনা করছি। বাচ্চাদের ছুটিকে সুন্দরভাবে উদযাপন করার জন্য ছুটে আসা। পাশাপাশি সৈকতের বালিয়াড়িতে পর্যটকদের আনন্দ দিতে চলছে বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3 দিন ব্যাপী বিচ কার্নিভাল। ছিল ব্যান্ড শো সহ নানা আয়োজন। আমরা যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছি, এই কার্নিভালের কারণে আমরা অনেক বেশি উপকৃত হব এবং যারা পর্যটক আসবেন ওনারাও আনন্দঘন পরিবেশে 31 উদযাপন করতে পারবেন। 2021 সালের মধ্য আয়ের বাংলাদেশে পৌঁছতে হলে আভ্যন্তরীণ পর্যটন বাড়ানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং এই কার্নিভাল বা এই জাতীয় অনুষ্ঠানগুলো সেই উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা সফলতার জন্য এই অনুষ্ঠানগুলো দরকার। হোটেল মালিক সমিতির দেয়া তথ্য মতে পুরনো বছরের সমস্ত ভুল ত্রুটি আর গ্লানি শঙ্কা ধুয়ে মুছে বিদায় দিতে 31st নাইটকে ঘিরে সাগর পাড়ে জড়ো হয়েছে 3 লাখেরও অধিক পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। 31 উপলক্ষে রাজধানীতে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি বিশেষ এলাকায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। দর্শক, এই মুহূর্তে গুলশান 2 নম্বরে আছেন রিপোর্টার শাহরিয়ার দেব, আর সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দর্শক, আপনারা জানেন যে আর মাত্র কয়েক ঘন্টা পরই কিন্তু ইংরেজি পুরানো বছর 2016কে বিদায় করে 2017 সালকে উদযাপন করে নেবে সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষজন। এই লক্ষ্যে কিন্তু পুরো ঢাকা শহরব্যাপী কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং শুধু অনুষ্ঠানে যে আয়োজন করা হয়েছে না, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছে আসলে গুলশান 2 নম্বরে, যে এই দিক দিয়ে আসলে কূটনীতিক এরিয়া বলতে যেদিকে বোঝায় সেদিকে প্রবেশ করে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এমনি অন্যান্য দিনের যে আসলে যে চেকপোস্টগুলি থাকে তার থেকে কিন্তু আজকে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এখানে যারা চেক করে তাদের সংখ্যা বা আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা, তারা কিন্তু প্রায় প্রতিটি গাড়ি কিন্তু চেক করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে বিশেষ গাড়ি রয়েছে সেটাও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এখান থেকে আমাদের যেটি জানানো হয়েছেন যে আসলে তারা আসলে যেটি শুরু করেছেন সকাল 11টা থেকে, যে একটি মানুষকেও কিন্তু তারা এখানে আসলে চেক ছাড়া যেতে দিচ্ছে না, সেটি গাড়ি হোক, সিএনজি হোক বা মোটরসাইকেল হোক, প্রত্যেকটি মানুষকে কিন্তু তারা একে একে চেক করার চেষ্টা করছেন। এছাড়াও আমাদের এখানে যেটি বলা হয়েছে যে এখানে যে অন্যান্য যে ক্লাব রয়েছে বা বিভিন্ন হোটেল রয়েছে সেখানকার কিন্তু আসলে যে অনুষ্ঠানগুলি আছে সেগুলো সীমিত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত ঢাকা শহরে আসলে একটি মাত্র 5 তারকা হোটেলকে আসলে অনুমতি দেওয়া হয়েছে আজকের রাতে অনুষ্ঠানের জন্য। তো এই বিষয়ে আসলে বিস্তারিত জানার জন্য আমার সাথে এই মুহূর্তে রয়েছে এই ডিপ্লোম্যাটিক এরিয়ার ডিসি জসিমউদ্দিন। তার কাছ থেকে আমরা আসলে জেনে নিব যে এই কূটনীতিক এরিয়ার আসলে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সাজানো হয়েছে। জনাব জসিমউদ্দিন, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এখানকার যে আজকের 31st নাইটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাটা আপনারা কিভাবে তৈরি করেছেন। ধন্যবাদ। আপনারা তো জানেন যে আমরা গুলশান এরিয়া, বিশেষ করে কূটনীতিক এরিয়াকে নিরাপত্তা রাখার জন্য আমরা আমাদের সর্বোচ্চ, বিশেষ করে চেকপোস্ট আমাদের আছে, এমবাসিগুলো, রেসিডেন্স এবং এমবাসিগুলো অফিসগুলো পুরোটা আমরা সিকিউর করে ফেলেছি। আমরা এমবাসিগুলোর সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছি। পাশাপাশি আমরা আমাদের গুলশান ডিভিশনের যে সিসি ক্যামেরাগুলো আছে কন্টিনিউ আমরা সেটা মনিটর করছি। তার পাশাপাশি প্রত্যেকটা অফিসার আজকে আমরা রাস্তায় সর্বোচ্চ ধৈর্য এবং সর্বোচ্চ নিরাপত্তা রক্ষার জন্য আমরা সবাই একসাথে আমরা কাজ করছি। পাশাপাশি আপনারা জানেন বিভিন্ন ফরেনারদের বাদিস্তান দেখেছেন, আমরা যোগাযোগ রাখছি, ওদের কোনো প্রোগ্রাম যদি থেকে থাকে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা অ্যাকর্ডিংলি ওনাদেরকে সিকিউর করবো। জনাব জসিমউদ্দিন, আমি একটা বিষয় জানতে চাই যে একটি দেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের যেখানে যারা বসবাস করে তাদেরকে একটা নিরাপত্তার একটা সমস্যা আছে বা নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যে দেশটা ইঙ্গিত করেছেন, আমি একটু আগে ওই দেশের বাংলাদেশ কেন্দ্রিক যে নিরাপত্তা যিনি দেখেন ওনার সাথে ফোনে কথা বলেছি। তো ওনারা যেটা বলছেন যে ওনাদেরও এরকম কোনো প্রোগ্রাম নাই বিশেষ করে, তারপরে আমরা ওনাদের সাথে যোগাযোগটা রাখছি এবং ওনারা ওনাদের ক্লাব
আমাদের স্কুল, আমাদের এমবাসি এবং রেসিডেন্সগুলো টোটালি আমরা সিকিউর করছি এবং সেই অনুসারে আমরা ডোর টু ডোর যাচ্ছি যাতে কোনো জায়গা কোনো রকমের শিথিলতা বা কোনো নিরাপত্তার বলয়ের বাইরে না থাকে সেই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই কাজটা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে ডিপ্লোম্যাটিক ডিভিশনের উপপুলিশ কমিশনার জসিমউদ্দিন যেমনটি আমাদেরকে বলছিলেন যে আসলে নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি নেই। এছাড়াও কিন্তু আমি রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তো রূপল, এই ছিল আসলে এখানকার আমার কাছে সর্বশেষ খবর। দেখছেন এই সময়ের বাণিজ্য। 2018 সালের আগে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো গঠন করা হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তবে মালিকদের সাথে আলোচনা করে বর্তমান মজুরি কাঠামো পুনর্গঠন হতে পারে বলে জানান তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের 15তম দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন নৌ পরিবহন মন্ত্রী। এ সময় ট্রেড ইউনিয়নের নামে অযৌক্তিক আন্দোলন না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। বেআইনিভাবে ছাঁটাই না করে শ্রমিকদের সাথে আলোচনা করে যে কোনো সমস্যা সমাধানে মালিকদের অনুরোধ করেন শাহজাহান খান। ট্রেড ইউনিয়ন করার অর্থ এই নয় যে কোনো হটকারিতা, ট্রেড ইউনিয়ন অর্থ এই নয় কোনো সন্ত্রাস। ট্রেড ইউনিয়ন আন্দোলন করবে, আন্দোলন শুধুমাত্র কোনো ভাঙচুর ট্রেড ইউনিয়ন আন্দোলন নয়। 2018 সালে মজুরি বৃদ্ধি হবে এবং এর আগে আমরা কিন্তু মজুরির যে বৃদ্ধির বিষয়টি সেটা কিন্তু রিভিউ করা যায় আইনি। ইনশাআল্লাহ আমি আশা করি খুব শীঘ্রই বসে মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টা আমরা সমাধান করব। রাজধানীর পাইকারি বাজারে নতুন চাল আসতে শুরু করলেও এর প্রভাব পড়েনি দামে। গেল সপ্তাহের চেয়ে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। পাইকারদের অভিযোগ, মিল মালিকদের কারসাজিতে চালের এই বাড়তি দাম। পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে রান্নার নিত্যসঙ্গী পেঁয়াজ, রসুন, দেশি ও আদার দাম। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। যারা মেলার আছে তারা বলতেছে যে ভাই ধানের দাম বাড়ছে, এই জন্য আমাদের কাছ থেকে প্রতি বস্তায় 50 টাকা করে বেশি ধরতেছে। পাইকারদের কথায় বোঝা গেল আমন মৌসুমের নতুন চাল বাজারে আসতে শুরু করলেও কমেনি দাম। মিনিকেট, 28 ও গুটি স্বর্ণা সহ সব ধরনের নতুন ও পুরাতন চাল বিক্রি হচ্ছে 34 থেকে 47 টাকা কেজি দরে। পুরানো 28 আর নাজির এগুলি কেজিতে 1-2 টাকা ডিফারেন্স। মিনিকেট প্রতি সপ্তাহে বাড়তেছে। এগুলি আসলে আর দ্বারাই ধান স্টক করছে, স্টক করে ওনারা এগুলি বিক্রি করতেছে। নতুন পেঁয়াজ, আলু ও আদা বাজারে আসায় পাইকারি পর্যায়ে স্থিতিশীল রয়েছে এসব নিত্যপণ্যের দাম। তবে দাম বাড়তির দিকে আমদানি করা আদার। চাইনার বাজার আছে 175 থেকে 180 টাকা, 15-16-18 টাকা বাজার। নতুন পেঁয়াজের দেশি পেঁয়াজের বাজারটা, আর এলজি পেঁয়াজ 17-18 টাকা বাজার ঠিক আছে। বাজার একটু বেশি। চায়না আদার দাম 80-90 টাকা বাজার চলতেছে। মুদি পণ্যের মধ্যে দেশি মসুর কেজিতে 4 থেকে 5 টাকা কমেছে। তবে হঠাৎ করে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে পোলাও চালের দাম। মসুর ডাল মাঝে দাম বাড়িয়ে গেছিল, কিন্তু আবার অনেক কমে গেছে। কেজিতে আবার 8-10 টাকা কমে গেছে। যেমন এখন দেশি ডাল আমরা বিক্রি করতেছিল 120 টাকা ভালোটা। পোলাও চালের দামটা আপনার অনেক গুণই বাড়ছে, প্রায় কেজি প্রতি 10 থেকে 12 টাকা করে বাড়ছে। এই বছর অন্যান্য বছর আপনার নতুন চাল উঠলে আপনার প্রায় 60 থেকে 65 টাকা থাকতো, এখন প্রায় 70 থেকে 72 টাকা। মশলার মধ্যে এলাচের দাম কেজিতে 100 টাকা কমে মানভেদে বিক্রি হচ্ছে 1250 থেকে 1400 টাকায়। স্থিতিশীল রয়েছে জিরা, লবঙ্গ ও দারুচিনি সহ অন্যান্য মশলার দাম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঘোষণার 5 বছর পরও শুরু হয়নি নীলফামারীর চিলাহাটি স্থলবন্দরের বাস্তবায়নের কাজ। এতে এই অঞ্চল দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে পণ্য আমদানি রফতানি ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অবশ্য জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য জানালেন, ভারতীয় কর্তৃপক্ষের সম্মতি আর সরকারের নির্দেশনা পেলেই দ্রুত স্থলবন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হবে। শাকির হোসেন বাদলের তোলার ছবিতে ডেস্ক রিপোর্ট। একটা বন্দর, স্থল বন্দর করার জন্য নৌ পরিবহন মন্ত্রী 2011 সালের জুনে এ ঘোষণা দেন। এরপর পেরিয়ে গেছে 5 বছর। মাঝখানে 2013 সালের আগস্টে সরকারি গেজেটও প্রকাশিত হয়েছে, কিন্তু আজও আলোর মুখ দেখেনি নীলফামারীর চিলাহাটি স্থলবন্দরের বাস্তবায়নের কাজ। এখানে জমি আছে, সবকিছুই আছে, এখন সরকারের দরকার হলো একটু আন্তরিকতা। বাংলাদেশে অনেক কাজ হয়ে গেছে, অল্প একটু কাজ করলেই আমাদের স্থলবন্দর এদিক দিয়ে রেল চলাচল শুরু করতে পারে।
ব্যবসায়ীরা জানান জেলায় ছোট বড় মাঝারি মিলিয়ে 1000-এরও অধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। স্থলবন্দর চালু না হওয়ায় প্রতিবেশী দেশগুলোর সাথে এসব শিল্প প্রতিষ্ঠানের আমদানি রপ্তানি ব্যয় বেশি হওয়ায় আর্থিকভাবে লোকসানের ঝুঁকিতে পড়েছেন তারা। এক্সপোর্টের পাঠানোর ক্ষেত্রে আমাদের খরচও অনেকাংশ কম হবে এবং সময়ও কম হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টা রাজ্য আছে, এই 7টা রাজ্যের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে, আমাদের উত্তর আইপিতে ভারতীয় এলাকার ইনভেস্টমেন্ট হবে। তবে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক জানালেন দেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতির কথা বিবেচনায় স্থলবন্দরটি দ্রুত চালু করতে ভারতীয় কর্তৃপক্ষের সাথে সরকারের আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের যে অংশটুকু, এই অংশটুকু তারা কানেকশন এখনো পর্যন্ত দিতে সম্মতি থাকলেও কার্যক্রমের ব্যবস্থা করতে পারেনি। আমরা আশা করছি যে দুই দেশের মধ্যে যে ব্যবসায়িক যে বা বিজনেস যে কানেক্টিভিটিটা আছে সেটি আগামীতে এই বন্দরের মাধ্যমে আরো সম্প্রসারিত হবে। 1937 সালে ব্রিটিশ সরকার নীল চাষ সহ অন্যান্য ব্যবসায়িক সমৃদ্ধির জন্য নীলফামারীর ডোমারে চিলাহাটি স্থলবন্দর চালু করে। 1947 সালে ভারত বিভাগের সময় বন্দরটি বন্ধ করে দেয় ভারতীয় সরকার। পরবর্তীতে 3-4 দফায় চালু আর বন্ধের খেলায় দুলে অবশেষে 1991 সাল থেকে একেবারে বন্ধ রয়েছে স্থলবন্দরটির কার্যক্রম। সময় সংবাদ, নীলফামারী। দেশের পুঁজিবাজারে রেকর্ড পরিমাণ বেড়েছে সূচকের পয়েন্ট। সপ্তাহ শেষে সূচক ছিল 5036 পয়েন্টে, আর যার প্রভাব ছিল লেনদেনেও। গেল সপ্তাহে সর্বোচ্চ লেনদেন ছিল 1200 কোটির ঘরে। গেল সপ্তাহে প্রথম কার্যদিবস রোববার সরকারি বন্ধ থাকায় কোনো লেনদেন হয়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার ঊর্ধ্বমুখী লেনদেনের মধ্য দিয়ে শুরু হয় সাপ্তাহিক কার্যক্রম। এদিন লেনদেন হয় 10,081 কোটি 80 লাখ টাকা, যা ছিল এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 181 কোটি 74 লাখ টাকা বেশি। এদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক 37 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 4,993 পয়েন্টে। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন বেড়ে দাঁড়ায় 1200 কোটির ঘরে। এদিন লেনদেন হয় 1210 কোটি 34 লাখ টাকা, যা ছিল সপ্তাহের সর্বোচ্চ লেনদেন। আর এদিন 5000-এর ঘর ছাড়িয়ে সূচক অবস্থান করে 5016 পয়েন্টে। চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন কমে 900 কোটির ঘরে অবস্থান করলেও শেষ কার্যদিবস বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় 1000 কোটির ঘরে। এ দুদিন যথাক্রমে লেনদেন হয় 938 কোটি 28 লাখ ও 1070 কোটি 58 লাখ টাকা। তবে ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক ছিল যথাক্রমে 5027 ও 5036 পয়েন্টে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 221টির, কমেছে 102টির এবং অপরিবর্তিত ছিল 6টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে দাম বাড়া শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড, C&A টেক্সটাইল মিলস লিমিটেড, EBLNRB মিউচুয়াল ফান্ড লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড এবং জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। গেল সপ্তাহে দাম কমা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, HR টেক্সটাইল লিমিটেড, ভ্যানগুয়ার্ড AML বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড 1 লিমিটেড, রংপুর ফাউন্ডার লিমিটেড এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 6 বিশিষ্ট স্থপতি ও প্রকৌশলীকে ডিস্ট্রিবিউট টু লিজেন্ড নামে সম্মাননা জানিয়েছে 7 রিংস সিমেন্ট লিমিটেড। রাজধানীর একটি হোটেলে এই সম্মাননা প্রাপ্তদের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী। স্থাপনা নির্মাণের মতো নান্দনিক শিল্পে অনন্য ভূমিকা রাখছেন এমন 6 জন স্থপতিকে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও স্থপতি ফজলুর রহমান খান, বুয়েটের প্রথম মহিলা উপাচার্য খালেদা একরাম, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ মাজহারুল ইসলাম, স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, LGED প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী ও বুয়েটের প্রথম উপাচার্য MA রশিদ এই সম্মাননা প্রাপ্ত হন। দেশব্যাপী স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চাইল্ড ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে। রাজধানীর গুলশান ক্লাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের চেয়ারপারসন ডক্টর শামীম মতিন চৌধুরী, চাইল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহরিন আহমেদ আমান, কো ফাউন্ডার ডক্টর কাঞ্চনা রায় চৌধুরী সহ বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয় চাইল্ড ফাউন্ডেশন দেশের প্রতিবন্ধী শিশুদের জীবন মান উন্নয়ন নিয়ে বিশেষভাবে কাজ করবে।
এবার দেশের বাইরের খবর। নিউ ইয়র্কে বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মেয়র বিল ডি ব্লাজিও। বৃহস্পতিবার টাইমস স্কোয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা রক্ষায় 2000 বাড়তি পুলিশের পাশাপাশি থাকবে কাউন্টার টেরোরিজম ইউনিটের 500 সদস্য। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জেমস ও নিলস সহ জরুরি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 10 লাখের বেশি দর্শনার্থী নতুন বছরকে বরণ করতে টাইমস স্কোয়ারে জড়ো হবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। New Year's Eve, we expect, as per usual. এবার বর্ষবরণকে সামনে রেখে আমাদের দেশে নির্দিষ্ট কোনো হুমকি নেই। তবুও টাইমস স্কোয়ারে ঘুরতে আসা সবার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। I'm not quite sure why. এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শিক্ষায় দারিদ্র্য মুক্তির মূল ভিত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী। শিক্ষার মান নিয়ে সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান। হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প সরানোর আলটিমেটামের শেষ দিন আজ, এখনো স্থানান্তর হয়নি অর্ধেকের বেশি কারখানা। কাল থেকে শুরু হচ্ছে 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 21 বছরেও বাড়েনি বিশ্বমানের প্রতিষ্ঠানের সংখ্যা। স্টল বরাদ্দে মানদণ্ড নির্ধারণের পরামর্শ সংশ্লিষ্টদের। কাগজে কলমে 1500 থাকলেও রাস্তায় নেই বিআরটিসির 500 গাড়িও। ভেস্তে যেতে বসেছে সরকারের গণপরিবহন সংকট কাটানোর উদ্যোগ। এবং নতুন বছর উপলক্ষে জমজমাট ফুলের বাজার। 600 কোটি টাকার বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে ফুল ব্যবসা। চাহিদা বাড়ছে নববর্ষের অন্যান্য অনুষঙ্গেরও। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।